চলতি মাসে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড, মিলবে বিমা, ব্যাংকিং সহ জরুরি সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ, তথ্য সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ। বাংলাদেশ থেকে এক বছরে বিদেশে কর্মী যাওয়া কমেছে 29%, সৌদি আরবে কমেছে প্রায় 41%, বেড়েছে 4টি দেশে, নতুন গন্তব্যের শীর্ষে ইরাক ও কম্বোডিয়া। নেতিবাচক অবস্থাতেও রফতানিতে চমক, পাট ও পাটজাত পণ্যে আয় বেড়েছে 76%, 50% করে প্রবৃদ্ধি চামড়া, কৃষিজাত ও প্রকৌশল খাতে, জাহাজ থেকে এসেছে 700% বেশি। মেগা প্রকল্পের যুগে সিলেট শতকোটির সড়ক নির্মাণে নিজস্ব প্রযুক্তিতে অ্যাসফল্ট রেডিমিক্স কংক্রিট উৎপাদন করবে সিটি কর্পোরেশন, মান নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ। এবং 2030 সালের মধ্যে ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আশা, অকল্যান্ড সম্মেলনে জানালেন মোদি। বাড়বে কৌশলগত অংশীদারত্ব ও প্রতিরক্ষা সহযোগিতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। প্রবাসীদের ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকার প্রতিমন্ত্রী জানান, এই কার্ডেই মিলবে বিমা, ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ ও সম্পদ সুরক্ষা সহ বিভিন্ন জরুরি সহায়তা। উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ প্রবাসীদের। তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকার সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার পরামর্শ টিআইবির। সাইফুল ইসলামের রিপোর্ট। গতিশীল অর্থনীতিকে সমৃদ্ধ করা কিংবা মন্দা ব্যবসা আর ধসে পড়া রফতানি বাণিজ্যে স্বজন ছেড়ে বিদেশ যাওয়া এসব মানুষই হয়ে ওঠেন অর্থনীতির চালিকা শক্তি, কাণ্ডারি। তাদের শ্রমে ঘামে দেশের রিজার্ভ স্ফীত হলেও বিমানবন্দর থেকে প্রবাসে নিজ দেশের দূতাবাসে কতটা মূল্যায়ন পান তারা, সেই প্রশ্ন দীর্ঘদিনের। এবার এই রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে চলতি মাসেই প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, এতে বন্ধ হবে বিমানবন্দরে হয়রানি, অগ্রাধিকার পাবেন দূতাবাসে, মিলবে নানা জরুরি সেবা। ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত করে প্রবাসী কার্ড দেওয়া হবে এবং সেটা আশা করি মাসের মধ্যে হয়তো শুরু হতে পারে। এয়ারপোর্টে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, দূতাবাসগুলোতে গেলেও তাদের অগ্রাধিকার পাবে এবং অনেক সেবা এবং পেমেন্ট দেখা যায় তারা কার্ড ব্যবহার করে অনলাইনের মাধ্যমে করতে পারবে। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীর আত্মীয় কে কোন মাসে কত টাকা তুলতে পারবে ব্যাংক থেকে এই কার্ডের মাধ্যমে তাও নির্ধারণ করে দিতে পারবেন তারা। এতে একদিকে যেমন কমবে প্রতারণা, হুন্ডির ব্যবহার, তেমনি থাকবে সঠিক হিসাব। দেশে টাকা পাঠায় তার পরিবারের আত্মীয় স্বজনের কারো কাছে কিংবা প্রপার্টি ক্রয়ের জন্য বলে, তারপর দেশে এসে সেটা নিয়ে তারা একটা সংকটের মধ্যে পড়ে, টাকা পায় না কিংবা প্রপার্টি দেখা যায় আরেকজনের নামে করে ফেলছে। তো এখন যদি ওই আপনার কার্ড থাকে তাহলে তার কিন্তু নিজের টাকা নিজের অ্যাকাউন্টেই রাখতে পারবে, সে টাকার ইন্টারেস্ট পাবে। এবং যদি কেউ মনে করে যে আমার এখানে বৃদ্ধ বাবা মা আছে বা আমার পরিবারকে একটু সাপোর্ট দেওয়া লাগে, চাইলে ওই কার্ডের সাথে একজনকে সাপ্লিমেন্টারি অ্যাড করে দিতে পারবে, যে মাসে সে যেটা অ্যালাউ করবে টাকা, ওই পরিমাণ টাকা তার ওই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে। প্রবাসী কার্ড চালু হলে দেশে ও বিদেশে ভোগান্তি কমবে বলে আশা প্রবাসী বাংলাদেশিদেরও। বিশেষ কার্ডের ব্যবস্থা করে, যে কার্ডের মাধ্যমে আমরা বাংলাদেশেও টাকা তুলতে পারবো, আবার এখানেও একই কার্ড দিয়ে কুয়েতের দিনার তুলতে পারবো। সরকার যাতে এই কার্ডটা নিয়ে যাতে কোনো দুর্নীতির মোকাবেলায় না যায়, এটা যত দ্রুত সম্ভব যেন সরকার সেটা উদ্যোগটা গ্রহণ করে এবং এটার মাধ্যমে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হব। তবে তথ্যের সুরক্ষা সহ এই কার্ড তৈরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিচ্ছে টিআইবি, যেন সুবিধার অপব্যবহার না হয়। পুরো জিনিসটাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আওতায় ডাটাবেজের সাথে সম্পৃক্ত করা, সেটা যদি হয় তাহলে অবশ্যই এটা ইতিবাচক অবদান রাখতে পারবে। সত্যিকার অর্থে যারা ন্যায্য প্রাপ্য তারাই পাবেন, নাকি এটার সুবিধা আবার এক শ্রেণী অসাধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সদস্যে এটার মধ্যে আবার অনিয়ম প্রতিষ্ঠা করবে, এই ধরনের বিষয়গুলো দেখা দরকার। সমাজ ও স্থানীয় সরকারি বেসরকারি অফিসে যেন এই কার্ডের মূল্যায়ন নিশ্চিত করতেও সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। প্রবাস কার্ড, প্রবাসী আয়, তাদের কল্যাণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিআরসি চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক। যারা মাজেদুল হক, আপনাকে এই সময় বাণিজ্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিবেদনটি দেখলাম, সেক্ষেত্রে যে ডিজিটাল প্রবাসী কার্ড এই মাসেই চালু করার প্রত্যাশা সরকারের, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? সরকার তো তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকারে বলেছিল যে আমি প্রবাসী কার্ড চালু করব,
আমি অভিবাসন ব্যয় কমাবো, প্রবাসীদের জন্য আমি কিছু কল্যাণ বোর্ড করব, নানাবিধ অঙ্গীকার কিন্তু সেখানে ছিল। ঠিক আছে, ইন লাইন উইথ দেয়ার কমিটমেন্ট এখন এটা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার, এটা খুব ভালো উদ্যোগ। তবে প্রবাসী কার্ড যে আমরা চালু করছি, এর আগে তো একটা কার্ড ছিল, বিএমইটি একটা কার্ড ছিল, প্রবাসী কার্ড যে চালু করছি এটার ফ্যাসিলিটিসগুলো হয়তো কিছু আর্থিক সুবিধা পাওয়া যাবে, ব্যাংকিং ট্রানজ্যাকশনের সুবিধা পাওয়া যাবে, এবং প্রবাসীদের একটা তথ্য সংবলিত একটা কার্ড থাকবে, ডাটাবেস। কিন্তু কথা হলো যে প্রবাসীদের কল্যাণেই তো প্রবাসী কার্ড আমি চালু করছি, কিন্তু আমি প্রবাসীদের যে অন্য যে মানে হাজারো যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কি আমি সমাধান হবে কিনা? না করে এখন আমি প্রবাসী কার্ড কি আমি চালু করব কিনা, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে প্রবাসী কার্ড তো প্রবাসীদেরকে হয়তো 2 থেকে 3টা 4টা বিষয়ে তারা কমফোর্ট দিবে সরকার, কিন্তু প্রবাসীরা কিন্তু আপনার মানে শত শত হাজার হাজার সমস্যা কিন্তু মোকাবেলা করছে। কেমন? কারণ হচ্ছে যে আপনার ওয়েস থেফট আছে। প্রবাসীরা যে কাজ করছে মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে কাজ করছে, তারা তাদের নিয়মিত কিন্তু মজুরি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, বেতনটা না দিয়ে তারা পাঠিয়ে দিচ্ছে। এই ওয়েস থেফটের কিন্তু একটা অনেক ফিগার 20 মিলিয়ন টাকা হয়তো এটা আছে এখনো। ওয়েস থেফটের যে জাজমেন্টটা এটা এখনো এক্সিকিউশন হয় নাই, কমপ্লিট হচ্ছে না, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন করতে হবে। আপনার নারী শ্রমিকদের উপরে যে নির্যাতন, সেটা তো আপনার 100 জনের ভিতরে 46 জন আপনার নারী শ্রমিক যৌন নির্যাতনের শিকার হয়। রাইট। তাহলে এই যে নারী শ্রমিকদের নির্যাতনে 2016 সালের পর থেকে নারী অভিবাসন কিন্তু কমে গেছে বাংলাদেশে, অনেক কমে গেছে। আগে 1 লাখের বেশি যেত, এখন সেটা যাচ্ছে 30,000, 25,000, 16 সালের পর থেকে এই ট্রেন্ডটা। তাহলে এই যে নারী শ্রমিকদের যে নির্যাতনের বিষয়ে যে অনেক ধরনের মামলা আছে, এটা তো কিন্তু এখনো সমাধান করা হয় নাই। 3 নম্বর কথা হলো যে দেখেন যে আপনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলেন, মালয়েশিয়াতে বলেন, বিশ্বের অনেক দেশে কারাগারে কিন্তু আপনার বাংলাদেশি লোকজন আছে, রাইট। তারা আনডকুমেন্টেড ছিল। কিন্তু বিষয়টা হলো যে তারা হয়তো দীর্ঘদিন 10 বছর কাজ করার পরে, ইনভ্যালিডভাবে কাজ করার পরে তারা হয়তো ধরা পড়ছে, এখন তারা কারাগারে আছে। তারা তো বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছে, এটা নিয়ে অস্বীকার করার সুযোগ নেই। বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে এটা তো রেমিটেন্সের মাধ্যম দিয়ে, বাংলাদেশের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলস্টারিং হচ্ছে বা একটা স্টেবল পজিশনে আছে, সেটা তো রেমিটেন্সের মাধ্যম দিয়ে। তাহলে তারা যে আজকে কারাগারে আছে তাদেরকে ফেরত আনার দায়িত্ব রাষ্ট্রকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আরেকটা বিষয় হলো যে দেখেন অনেক প্রবাসী ফিরে আসে, নানা সংকটের কারণে ফিরে আসে, যুদ্ধের কারণে ফিরে আসে, অন্যান্য কারণেও ফিরে আসে। এই যে প্রবাসীরা যে ফেরত আসছে, এই ফেরত প্রবাসীদের জন্য আমরা কি করছি, কি অবদান রাখছি? আমরা কি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি কিনা? আমরা কি তার অর্থনীতির সাথে ইন্টিগ্রেট করে দিতে পারছি কিনা? এটা আমাদেরকে দেখতে হবে। কারণ বিশ্বব্যাংকের একটা ফান্ড কিন্তু আছেই, রেইজ প্রকল্প রয়েছে, সেটা কিন্তু এই ইকোনমির সাথে ইন্টিগ্রেট করার জন্য, কর্মসংস্থান তৈরি করার জন্য প্রবাসীদেরকে এই ধরনের ইনিশিয়েটিভ রয়েছে। সেই প্রকল্পটার কি অবস্থা সেটাকে আমাকে দেখতে হবে। কারণ অনেক প্রবাসী ফেরত এসে তারা কিন্তু তার কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না, নারী শ্রমিকরা সমাজের সাথে মিশতে পারে না নানা কারণে। এই বিষয়গুলোকে আমাদেরকে দেখভাল করতে হবে। এটা না হলে আমি প্রবাসী কার্ড চালু করছি, সেটা ঠিক আছে, এটা গুড ইনিশিয়েটিভ, এটা একটা ফ্যাসিলিটির সামনে সরকার বাড়িয়ে দিবে, রাষ্ট্র বাড়িয়ে দিবে যদি রাষ্ট্রের সক্ষমতা বাড়ে, এটা ভালো উদ্যোগ। প্রবাসী কার্ডের মাধ্যম দিয়ে যদি প্রবাসীদের যারা প্রবাসী তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজের ফ্যাসিলিটিস, এদের হেলথ, এদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস যদি সরকার দিতে পারে এই কার্ডের মাধ্যম দিয়ে, আরও ভালো হবে। কিন্তু কথা হলো যে আমার প্রবাসীরা যে ডিফিকাল্টিস সময় পার করছে, সেটাকে সলভ করার জন্য এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করতে হবে। এটা কূটনৈতিক দক্ষতা বলেন, এটা রাজনৈতিক দক্ষতার ভিতর দিয়ে এটা সমাধান করতে হবে। না হলে কিন্তু আজকে দেখেন যে 24 সালে 25 সালের দিকে আপনার 10 লাখের বেশি মানুষ বিদেশে গেছে, তার 95% গেছে কিন্তু 5টা দেশে, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কিছু দেশে গেছে। তাহলে এই দেশগুলো যে সমস্যা যেটা অনুভব করছে প্রবাসীরা, সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে প্রবাসীদেরকে। সেটা হচ্ছে যে প্রতিটা দেশেই ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের দেশের শ্রমিকরা কাজ করছেন যারাই, এবং কিছু অংশ তো অবৈধ আছে যাদের ওয়ার্ক পারমিট নেই, সেখানে গিয়ে অবৈধ হয়েছে। কিন্তু ওয়ার্ক পারমিটধারী যারা বৈধভাবে কাজ করছেন, দূতাবাস যেগুলো আছে সেই দূতাবাসে তারা যখন আসছেন সেবা প্রত্যাশী, সেখানেও নানা ধরনের অনিয়ম অভিযোগ আছে। তাহলে কার্ড দিয়ে যদি সেবার মানসিকতা না থাকে, ডিজিটাল কার্ড করে কি সেবা পাওয়া কতটা সম্ভাবনা আছে কি মনে? না দেখেন যে হ্যাঁ, গভর্নমেন্ট প্রোডাক্ট চালু করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে সেবাটা আমি নিশ্চিত করতে পারছি কিনা। কারণ আমার যে লেবার উইংগুলো রয়েছে,
বিদেশে যে লেবার উইংগুলো রয়েছে, এটা প্রবাসীদের স্বার্থেই তো লেবার উইংগুলো খোলা হয়েছে। সেখানে কিন্তু সরকারের পরিচালন ব্যয় রয়েছে, তাই না? তাহলে সরকার যে এত পরিচালন ব্যয় করছে, লেবার উইং খোলা হয়েছে তাদের স্বার্থে, তার দেখভালের স্বার্থে, কিন্তু সেখানেও কিন্তু নানা অভিযোগ কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টের মাধ্যম দিয়ে। আমার কথা হলো যে দেখেন, প্রবাসীদের কল্যাণের জন্য যে প্রবাসী ব্যাংক করা হয়েছিল না, 8-9 সালের দিকে প্রবাসী ব্যাংক করা হয়েছে, পরে ব্যাংকটাকে প্রথমে বিশেষায়িত ব্যাংক করা হয়েছে, পরে এটা তফসিল ব্যাংক করা হয়েছে 2018 সালে। এই ব্যাংকে কিন্তু এখন যে খেলাপি ঋণ সেটা 61%। কেন? প্রবাসী কল্যাণ ব্যাংক তো প্রবাসীদের উন্নয়নের জন্য করা হয়েছে। তাহলে এটার যখন এটা তফসিলি করা হলো, তাহলে তো হয়তো সবাই এটা ঋণ পাচ্ছে, জেনারেল পিপল হয়তো ঋণ পাচ্ছে, তাহলে এইটার ঋণ হচ্ছে এই ব্যাংকটা এখন ভেঙে পড়ছে। এই ব্যাংকে কিন্তু আপনার প্রবাসী যে আপনার যে ওয়েজ আর্নার্স যে বোর্ডটা আছে, সেই ওয়েজ আর্নার্স বোর্ড থেকে কিন্তু 95 প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূলধন 95% ওয়েজ আর্নার্স বোর্ড থেকে দেওয়া হয়েছে, তাই না? সুতরাং তাহলে এই ব্যাংকটা কেন ভেঙে পড়বে? এটা তো একমাত্র প্রবাসীদের স্বার্থে আসলে কাজ করা উচিত ছিল। বিগত সরকার পরিকল্পিতভাবেই এই ব্যাংকটিও নষ্ট করেছে। হ্যাঁ, না, এখন এটা তো নষ্ট হয়ে গেছে। এখন তো আর ইচ্ছা করলে তো আর সে ইনভেস্টমেন্ট করতে পারছে না, সে ঋণ দিতে পারবে না প্রবাসীদেরকে আকাঙ্ক্ষিত। তাহলে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করলাম, সেই কল্যাণটাই এখন আমার ব্যাহত হয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে দেখেন, আপনার ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড রয়েছে। এই ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড প্রবাসীদের জন্য চালু করা হয়েছিল 1981 সালে। এটা 2015 সালে হয়তো এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আবার। কিন্তু এই যে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে হয়তো আমার জমছে হচ্ছে এ পর্যন্ত 2000 কোটি টাকা হয়তো জমছে। এটা তো ইনসিগনিফিকেন্ট একটা অ্যামাউন্ট। কেন আমরা প্রবাসীদেরকে বন্ডে কেন আমরা উদ্বুদ্ধ করতে পারছি না, আকর্ষণ করতে পারছি না? তাহলে বন্ডে যদি তারা ইনভেস্ট করতো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়তো, আমার বিদেশি ঋণ পরিশোধে আমি সক্ষমতা অর্জন করতে পারতাম, আমদানি ব্যয় সবসময় পরিশোধ করতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করতাম। সুতরাং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড যেটা, সেটাকে আপনাকে এখন কর সুবিধা বলেন বা অন্যান্য কিছু সুবিধা দিয়ে বলেন, এই বন্ডটাকে আপনাকে লুক্রেটিভ করতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতা এবং সদিচ্ছা সবকিছু এবং রাজনৈতিক সদিচ্ছারও একটু অভাব রয়েছে। আমরা বিগত সময়ে এটিই জেনেছি। আপনি কি মনে করেন এখানে? দেখেন, আমি তো বলবো যে রাজনৈতিক সদিচ্ছার একটা বড় ধরনের অভাব রয়েছে। একটা বিষয়ে যদি আমি বলি, অভিবাসন ব্যয়। বাংলাদেশে অভিবাসন ব্যয় এত বেশি কেন? সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ অভিবাসন ব্যয় অনেক মানে উচ্চ অভিবাসন ব্যয়, এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশে যে মানব পাচার সূচকে বাংলাদেশ অনেক উপরের দিকে আছে, খুব খারাপ অবস্থায় রয়েছে। তাহলে এই যে মানব পাচার সূচকে এবং এই যে অভিবাসন ব্যয়, এই সমস্ত নানাবিধ সমস্যার কারণে এবং বাংলাদেশ যে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, নানাবিধ সূচকের কারণে কিন্তু কিছু কিছু রাষ্ট্র কিন্তু বাংলাদেশিদেরকে মানে শ্রমিক হিসেবে নিতে চাচ্ছে না। ঠিক আছে, দক্ষিণ কোরিয়া কিন্তু সে আপনার 2008 সালে সে কিন্তু একটা নিয়ম চালু করেছিল, বাংলাদেশ থেকে একটা কোটা প্রতি বছর 10,000 20,000 নিবে। 5 বছরে 40,000 লোক দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা, সেখানে গেছে 15,000। নেপালে 2,000 যাওয়ার কথা, সেখানে 2,000-ই চলে গেছে। তা বিষয়টা হলো যে আমরা কিন্তু দক্ষিণ কোরিয়ার যে দক্ষতা চাচ্ছে, দক্ষ শ্রমিক চাচ্ছে, জাপান যেটা চাচ্ছে, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারছি না। যদিও সরকার এখন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু করার জন্য আপনার কার্যক্রম শুরু করেছে, টিটিসি এর মাধ্যম দিয়ে আপনার দক্ষ মানব সম্পদ তৈরি করা সরকার একটা বড় পরিকল্পনা গ্রহণ করেছে। আবার আলোচনায় আসবো। আমরা যখন আলোচনা করছি ডিজিটাল প্রবাসী কার্ড নিয়ে, তখন আমাদের মাইগ্রেশন সংখ্যা কমে যাচ্ছে। সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসবো। বছর ব্যবধানে বাংলাদেশ থেকে বিদেশে কর্মী যাওয়া কমেছে প্রায় 29%। সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেই কমেছে প্রায় 41%। অন্যদিকে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে বেড়েছে বাংলাদেশি কর্মীর সংখ্যা। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস জনশক্তি রপ্তানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশে গেছেন 3,65,667 জন বাংলাদেশি কর্মী। তবে গেল বছর একই সময়ের তুলনায় তা প্রায় 29% কম। বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখনও সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। বছর ব্যবধানে সেখানেও কর্মী যাওয়া কমেছে প্রায় 41%। অন্যদিকে বাংলাদেশের কর্মীদের জন্য বর্তমানে দ্বিতীয় বৃহত্তম গন্তব্য সিঙ্গাপুর। চলতি বছরের প্রথম 6 মাসে দেশটিতে গেছেন 36,307 জন কর্মী। আগের বছর একই সময় গিয়েছেন 32,097 জন।
এদিকে সিঙ্গাপুরের কাছে দ্বিতীয় অবস্থান হারিয়ে কাতার এখন তালিকায় তৃতীয় অবস্থানে। 2026 সালের প্রথম 6 মাসে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছে 29,088 জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 39% কম। কর্মী যাওয়ার প্রবণতা কমেছে কুয়েতেও। অন্যদিকে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বিকল্প শ্রমবাজারে। মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইতালিতে কর্মী সংখ্যা বেড়েছে। একই সঙ্গে নতুন গন্তব্য হিসেবে শীর্ষ 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে ইরাক ও কম্বোডিয়া। মোট কর্মী সংখ্যা কমে গেলেও বেড়েছে নারী কর্মীর অংশগ্রহণ। চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশে গেছেন 32,543 জন নারী কর্মী, আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 15% বেশি। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। আমরা আলোচনায় ফিরছি আবারও। জনাব মাজেদ, আমরা প্রতিবেদনটি দেখলাম, সেটা হচ্ছে আমাদের প্রবাসে যে হাবগুলো রয়েছে মাইগ্রেশনের, সেক্ষেত্রে সেখানেও প্রায় কমে যাচ্ছে অনেক শতাংশ। যেমন সৌদি আরবে যদি বলি 41% কমে গেছে এবং অন্যান্য দেশে আবার বাড়ছে। সেক্ষেত্রে এই যে কমার মধ্যে আমরা নিম্ন স্লথ গতিতে আছি 2 বছর ধরে প্রায়, এটি আসলে কীভাবে দেখছেন? না, এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। পলিসি লেভেলে আমরা যখন কথা বলছি সেটা হচ্ছে যে দেখেন যে 10 বছর ধরে 10টা বাজার বন্ধ হয়েছে। ইরাকের বাজার বন্ধ হয়েছে, লিবিয়ার বাজার বন্ধ হয়েছে, ওমান বন্ধ হয়েছে, এরকম অনেক বাজার বন্ধ হয়েছে। তাহলে এই বাজার যে বন্ধ হলো, সেই বাজার খুলে দেওয়ার যে কূটনৈতিক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আপনার পরিলক্ষিত তেমনটা হয় নাই। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদেরও অনেক সমস্যা রয়েছে, আমরা মানব পাচার সূচকে অনেক এগিয়ে আছি। তাহলে মানব পাচার সূচকে এগিয়ে থাকলে আসলে আমাদের দেশের মানুষের চাহিদাটা কমে যায়, কারণ ব্র্যান্ড ইমেজ থাকতে হবে একটা দেশের। রাইট। আচ্ছা, আমরা দুর্নীতি ধারণা সূচকেও কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছি, এটাও একটা ব্র্যান্ড ইমেজের একটা সংকট পড়ে গেছি আমরা। আরেকটা বিষয় হলো যে দেখেন আমাদের অভিবাসন ব্যয় নেপাল থেকে 2 লাখ রুপি দিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে যাচ্ছে বা জাপানে যাচ্ছে, কোরিয়াতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে লাগছে 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা, কিন্তু ভারত থেকে যাচ্ছে 2.5 লাখ রুপি দিয়ে, তাই না? এখন বিষয়টা হলো যে তাহলে এই যে আপনি অভিবাসন ব্যয়, এই যে সিন্ডিকেটের যে হয়রানি, আপনি সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তারা বলছে আমি এই ধরনের কাজ আমি আপনাকে দিব, আপনি যে দেখেন যে সেই ধরনের কাজ না, প্রেস্টিজিয়াস কোনো জব দিচ্ছে না আপনাকে, আপনি দক্ষ হওয়া সত্ত্বেও সে ফিরে আসছে। এবং আরেকটা বিষয় হলো যে আনডকুমেন্টেড ওয়ার্কার্স প্রচুর আছে প্রবাসে। আনডকুমেন্টেড ওয়ার্কার্স থাকার কারণে তারা বিভিন্ন কারাগারে যাচ্ছে, মাঝে মাঝে তাদেরকে ধরা হচ্ছে, আইন অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সেই দেশের, এবং তারা বৈধ চ্যানেলে টাকাও পাঠাতে পারছে। বৈধ চ্যানেলে টাকা। তো বিষয়টা হলো যে আনডকুমেন্টেড ওয়ার্কার্স যারা আছেন তাদের সংখ্যাটা কিন্তু অনেক। আজকে যে আপনার হুন্ডি চ্যানেলে যে কারা টাকা পাঠাচ্ছে, কারা রেমিটেন্স পাঠাচ্ছে, আনডকুমেন্টেড ওয়ার্কার্সরা, কারণ তাদের তো ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন নেই। তারা যদি ইনস্টিটিউশনের মাধ্যম দিয়ে যদি কোনো রেমিটেন্স পাঠাতে চায়, তাহলে আনডকুমেন্টেড ওয়ার্কার্স, তাহলে বাংলাদেশ থেকে আপনার ভ্যালিড ডকুমেন্ট নিয়েই যেন বাংলাদেশ থেকে একটা কর্মী বিদেশে যায়, সেই ব্যবস্থাটা কিন্তু রাষ্ট্রকে করতে হবে। আর আমরা আগেও যেটা দেখিয়েছিলাম যে এই চক্রর সাথে, মাইগ্রেশনের চক্রর সাথে মিনিস্ট্রি থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবিদ সবাই ছিল। বর্তমান সরকারের কাছে কি প্রত্যাশা আমরা রাখতে পারি? দেখেন, এক সময় তো দেখা গেছে একটা সংসদ সদস্য আদম ব্যাপারের সাথে যুক্ত ছিল এবং এটা রিপোর্টও হয়েছে, এবং তিনি গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রির দায়িত্বও ছিলেন মন্ত্রী হিসেবে। আমরা আসলে এ ধরনের কার্যক্রম আমরা আসলে আর দেখতে চাই না, আমরা আর আশাও করি না, এটা জনগণের প্রত্যাশাও না। কারণ হচ্ছে যে রেমিটেন্স যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে সামনে আপনি এফডিআই যে বাড়বে, সে তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে দেখে এফডিআই নিয়ে আসবে, আচ্ছা, যিনি ইনভেস্ট করবে। আপনি সামনে $26 বিলিয়ন আপনাকে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে 2030-এর ভিতরে, এটা কোথা থেকে করবেন? তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি আপনার যদি মজুরটা যদি না বাড়ে, তাহলে তো আপনি ঋণ পরিশোধ বলেন বা আপনি এফডি আকর্ষণ বলেন, কোনো সিদ্ধান্ত কোনো কিছু আপনি দেখতে পাবেন না। সুতরাং এই রেমিটেন্সের উপরে ভর করেই কিন্তু আপনার এফডিআই আসবে, আপনি বিদেশি ঋণ আসবে, আপনি যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক যে আপনাকে ঋণ দিবে, সেটাও তো সে দেখবে যে রিজার্ভের পজিশন কি আছে। সুতরাং রিজার্ভের পজিশনটা ডিপেন্ড করতেছে তো আপনার প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যম দিয়ে। সুতরাং প্রবাসীদের কল্যাণের জন্য শুধু প্রবাসী কল্যাণ, প্রবাসী কার্ড না, প্রবাসীদের যে আদার্স সমস্যাগুলো রয়েছে, ওয়েস্ট থ্যাফট রয়েছে, নানা ধরনের মামলা রয়েছে, নারী নির্যাতনের মামলা রয়েছে, নারীরা কেন যেতে চাচ্ছে না, এই সমস্যার সমাধানগুলো আপনাকে রাষ্ট্রকেই দেখভাল করতে হবে, না হয়তো প্রবাসী কার্ডটা কিন্তু বাস্তবে কোনো কাজে দিবে না। আমরা আলোচনার শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রবাসী কার্ড মাইগ্রেশন, তাদের কল্যাণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTRC চেয়ারম্যান ডক্টর মাজেদুল হক। এবার বন্দর বাণিজ্যের খবর।
বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ টন ৬৭৫ কেজি ভায়াগ্রা বন্দর থেকে পাচারের আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেনাপোল বন্দরের আমদানি এবং রপ্তানি বাণিজ্যকে নিরাপদ এবং যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধের সব রক্ষণে সুরক্ষা ব্যবস্থা রেখেছে সরকার। এই সমস্ত সুরক্ষার ব্যবস্থার মধ্যে রয়েছে কাস্টমসের পরিচালনায় অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, বন্দর এবং কাস্টমসের দক্ষ জনবল এবং পণ্য আমদানি থেকে খালাস হওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ৩৭৫টি সিসি ক্যামেরা। তবে অভিযোগ উঠেছে এই যে সমস্ত নিরাপত্তার সাথে জড়িতদের কখনো প্রভাব বিস্তার করে কখনো আতাত করে একটি চক্র আছে যারা মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করছে এবং পরে বেনাপোল বন্দরের পণ্যঘাট থেকে সমস্ত পণ্য পাচার হচ্ছে। সর্বশেষ বেনাপোল বন্দরের ৩২ নম্বর একটি শেডে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৩,৬৭৫ কেজি একটি ভাইগ্রা চালান পাচারের সংখ্যা হয়েছে কাস্টমসের, এবং এই পাচারের সংখ্যা থেকে কাস্টম কর্তৃপক্ষ বন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে এবং এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চিঠি পেয়ে আমরা দেখতে পেয়েছি বন্দর কর্তৃপক্ষ বেনাপোল বন্দরের সেই পণ্যগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বন্দরের তথ্য মতে গত 15 মার্চ আমদানিকারক আরাফাত এন্টারপ্রাইজ ভারত কোয়াটাস ঘোষণা দিয়ে ভারত থেকে 16 টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে। পরে কাস্টম কর্তৃপক্ষ পণ্য চালানটি তাদের ল্যাবে পরীক্ষা করে 13 ধরনের পণ্যের উপস্থিতি পায় এবং এই 13 ধরনের পণ্যের মধ্যে ৩,৬৭৫ কেজি ছিল ভায়াগ্রা। পরে এই পণ্য চালানটি জব্দ করে। পরে একটি চক্র আছে যারা এই পণ্য চালানটি অর্থাৎ ভায়াগ্রাটি বন্দর থেকে পাচারের প্রস্তুতি নেয় এবং এই প্রস্তুতির পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কাস্টম কর্তৃপক্ষ তাদের গোয়েন্দা সংস্থার এই ধরনের পাচারের একটি তথ্য পেয়ে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে কাস্টমসের চিঠি পাওয়ার পরে তারা বন্দরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। তো এই ছিল বেনাপোল ইস্তার বন্দর থেকে যে জব্দকৃত ভাইগ্রা চালান পাচারের সংখ্যায় যে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর। সরাসরি যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আজকে কার্যক্রম শুরুর পর থেকে যেটি আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু লেনদেন চলছে ডিএসসির। আর সেক্ষেত্রে কার্যক্রম শুরু যেহেতু চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস, আর সেক্ষেত্রে ডিএসসি এক্স 42 পয়েন্ট কিন্তু বেড়েছে, অবস্থান করছে 5,846 পয়েন্টে। 6 পয়েন্ট বেড়েছে শরিয়ার সূচক ডিএসসি এস 1,195 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 2,197 পয়েন্ট বেড়েছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 ইন্ডেক্স 19 পয়েন্ট বেড়েছে। এছাড়া এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 1,53,150টি, 50 হাত বদল হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে এখন পর্যন্ত দাঁড়িয়েছে 706,50,00,000 টাকা। এছাড়া শেয়ারের যেটি তথ্য দিলাম সেটি হচ্ছে যে 1,55,879টি শেয়ার হাত বদল হয়েছে। 242টি শেয়ার প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু বেড়েছে এবং 102টি নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে কিন্তু 45টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। শীর্ষ 20টির যে প্রতিষ্ঠান রয়েছে টপ 20, তার শুরুতেই আমরা দেখছি যে কিন্তু লাভলো আইসক্রিম 77 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 50 পয়সা বেশিতে 77 টাকা 90 পয়সা দরে। সর্বনিম্ন আমরা দেখছি যে 70 টাকা 90 পয়সা দরে। এছাড়া 2 নম্বর অবস্থানে দেখছি আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সরকারি একটি প্রতিষ্ঠান, মোটামুটি ভালো কর্পোরেশনের মধ্যে যে প্রতিষ্ঠান সেটি কিন্তু শিপিং কর্পোরেশন। 2 নম্বর অবস্থানে থেকে 125 টাকা 26 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 127 টাকা 20 পয়সা ছিল, সর্বনিম্ন 121 টাকা 90 পয়সা ছিল। 3 নম্বর অবস্থানে মালিক স্পিনিং প্রতিষ্ঠানটি 44 টাকা 90 পয়সাতে প্রতি শেয়ার হাত বদল চলছে, যা সর্বোচ্চ দেখছি আমরা 35 টাকা 90 পয়সা ছিল, সর্বনিম্ন 44 টাকা। এছাড়া 4 নম্বর দেখছি ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠানটি 102 টাকা 20 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, 104 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন। এছাড়া সর্বোচ্চ এবং সর্বনিম্ন দেখছি 101 টাকা দরে বিক্রি হয়েছে। মেঘনা স্পিনিং প্রতিষ্ঠানটি মেঘনা ইন্স্যুরেন্স 41 টাকা 40 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, 41 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ, 40 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন। এছাড়া সর্বশেষ কার্যদিবসে বিক্রি হয়েছে 37 টাকা 80 পয়সা। জেনিক্স প্রতিষ্ঠানটি 42 টাকা 70 পয়সা ধরে বিক্রি হচ্ছে। আইপিডিসি রয়েছে 7 নম্বর অবস্থানে। এছাড়া
আইটিসি রয়েছে 8 নম্বরে, সোনালী আঁশ 9 এবং কর্ণফুলী পেপার মিল রয়েছে 10 নম্বর অবস্থানে। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী এবং ভালো অবস্থানে কিন্তু চলছে ডিএসসি। সেক্ষেত্রে সব মিলিয়ে বলা চলে যে পুঁজিবাজারে যে বিনিয়োগকারীদের আস্থা, সে আস্থা কিন্তু বর্তমান সরকারের সময়ে যে কার্যক্রম চলছে তাতে কিন্তু বড় ধরনের ইতিবাচক সাড়া মিলেছে। তো এই ছিল ডিএসসির সবশেষ। রফতানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গেল অর্থ বছরে, হয়নি আগের অর্থ বছরের সমান আয়ও। এমন নেতিবাচক অবস্থার মধ্যেই গেল জুনে পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় বেড়েছে 76%-এরও বেশি। গেল অর্থবছরে পণ্য রফতানি থেকে আয়ের প্রত্যাশা পূরণ না হলেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চমক দেখিয়েছে বেশ কয়েকটি খাত। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে গেল অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশের সোনালী আঁশ, পাট ও পাটজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে $9.3 কোটি, যা আগের অর্থবছরের তুলনায় 76.6% বেশি। এ সময় 50%-এর কাছাকাছি যেসব খাতের আয় বেড়েছে তার মধ্যে এগিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য। এ খাত থেকে গেল মাসে আয় এসেছে $12.88 কোটি, যা এক বছর আগের তুলনায় 47.68% বেশি। গেল মাসে 46.77% প্রবৃদ্ধি হয়েছে কৃষিজাত পণ্য রফতানির আয়। এ খাত থেকে এসেছে $8.96 কোটি। এ সময় প্রকৌশল পণ্য রয়েছে $5.40 কোটি। বছর ব্যবধানে বেড়েছে 44.74%। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। কৃষি পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হলেও আধুনিক প্যাকেজিং হাউজের অভাবে ভুগছেন সিলেটের কৃষক ও রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের প্যাকেজিং হাউস স্থাপন না হলে কয়েক গুণ বাড়তে পারে রফতানি। দিগেন সিংয়ের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। নিরাপদ, মানসম্মত ও টেকসই উপায়ে রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদনে আন্তর্জাতিক ফর্মুলা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গ্যাপ, এই ফর্মুলা অনুযায়ী পণ্য উৎপাদনে কৃষি বিভাগ সিলেটের কৃষকদের প্রশিক্ষিত করে তুলছে। এর ধারাবাহিকতায় জেলার জৈন্তাপুরে 30 হেক্টর জমিতে 2 শতাধিক ঝাড়া লেবুর চাষ করা হয়েছে। চাহিদার কারণে আমাদের এই বিস্তীর্ণ 5 নং ফতেপুর ইউনিয়ন, বিশেষ করে বাংলাদেশের এই জায়গায় এই লেবুগুলা ভালো হয়। এই লেবুটা চাষ করলে অধিক ফলন পাওয়া যায়। ঝাড়া লেবু সহ বিভিন্ন জাতের লেবু, গোয়ালগাদ্দা সিম, নাগামরিচ, পান, ফরাসের বিচি, সাতকরা সহ সিলেটে উৎপাদিত 25টি রপ্তানিযোগ্য পণ্য রয়েছে। যুক্তরাজ্যে বিভিন্ন দেশের শাকসবজি পাওয়া গেলেও সিলেটের টাটকা শাকসবজির রয়েছে বাড়তি চাহিদা। লন্ডন ট্রাভেল করতে হয় শুধু ওই বাংলাদেশি সবজির জন্য, শুধু বাংলাদেশের যে টেস্ট, যতক্ষণ পর্যন্ত আমি সেখানে গিয়ে আমি এই বাংলাদেশি সবজি না এনে আমি খেয়েছি। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স, কিন্তু প্যাকিং হাউস না থাকায় যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট অঞ্চলের টাটকা শাকসবজি পর্যাপ্ত পরিমাণে রপ্তানি করা যাচ্ছে না। সিলেট থেকে কাঁচা শাকসবজি ঢাকার শ্যামপুর প্যাকিং হাউস হয়ে শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজ পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 20 থেকে 22 ঘন্টা। এতে খরচ বাড়ার পাশাপাশি সবজির গুণগত মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন সিলেটে প্যাকিং হাউস হলে দ্রুত সময়ের মধ্যে বিদেশের বাজারে এই অঞ্চলের শাকসবজি পৌঁছানো সম্ভব হবে। যদি সিলেট থেকে রপ্তানি কার্যক্রম করা যায় তাহলে আমাদের যেমন সময়ও বাঁচবে, পাশাপাশি সবজির টাটকা ভাব যেটা বা সতেজতা যেটা ওইটা ভালো থাকবে। সিলেটে একটা হচ্ছে প্যাকিং হাউস করতে পারি, তাহলে কিন্তু মাত্র আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যাব এবং দেখা যাচ্ছে 10 থেকে 12 ঘন্টার মধ্যে এটা লন্ডন মার্কেট ঢুকে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন প্যাকিং হাউসের কার্যক্রম শুরু হলে বিপুল পরিমাণে সবজি রপ্তানি করা যাবে। বাণিজ্য মন্ত্রী ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছেন যে উনি প্যাকিং হাউসের জন্য কাজ করছেন এবং এটা অচিরেই হয়ে যাবে। যদি হয় দেশে অর্থনৈতিক উন্নয়নে একটা দিগন্ত সূচনা হবে। ব্যবসায়ীদের তথ্য মতে সিলেট থেকে 2022-23 অর্থ বছরে 2300 মেট্রিক টন, 2023-24 অর্থ বছরে 2030 মেট্রিক টন এবং 2024-25 অর্থ বছরে 1877 মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে আজ অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF-এর 12 সদস্যের প্রতিনিধি দলের। এবারে সফরে অর্থ বিভাগ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করবে IMF প্রতিনিধি দল।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংক ও আর্থিক খাত সংস্কার ছাড়াও এবার আলোচনায় থাকবে 2026-27 অর্থ বছরের বাজেট। সরকার নতুন কর্মসূচির আওতায় 3 বছরের জন্য 400 থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক পর্যটন শিল্পের জন্য যথাযথ সংযোগের অভাবে ভ্রমণ খাতে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না বাংলাদেশ। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বাটোয়া। জানানো হয়, আন্তর্জাতিক দর্শনার্থী টানতে দেশীয় উদ্যোগে ঘাটতি থাকায় বিদেশি পর্যটকরা আগ্রহী হচ্ছে না। প্রায় 100 কোটি টাকার সড়ক নির্মাণের মেগা প্রকল্পের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেট। প্রকল্পে বিসিকের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় ও গুণগত মান নিশ্চিতে অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। রাস্তা নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হটমিক্স অ্যাসফল্ট ও রেডিমিক্স কংক্রিট। এতদিন সড়ক সহ বিভিন্ন প্রকল্পের জন্য নির্ভর করতে হতো অন্য প্রতিষ্ঠানের উপর। এবার সেই নির্ভরতা কমাতে সিলেটে নির্মাণ হচ্ছে আধুনিক অ্যাসফল্ট ও রেডিমিক্স প্লান্ট। নতুন এই প্লান্ট চালু হলে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত অনুপাতে পাথর, বালু ও বিটুমিন মিশিয়ে দ্রুত অ্যাসফল্ট উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে রেডিমিক্স প্লান্ট থেকে মানসম্মত কংক্রিট সরবরাহ করা যাবে সড়ক, ড্রেন, কালভার্ট সহ বিভিন্ন নির্মাণ কাজে। প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে ঘন্টায় 100 টন উৎপাদন ক্ষমতার অ্যাসফল্ট মিক্সিং প্লান্ট এবং ঘন্টায় 60 ঘনমিটার সক্ষমতার রেডিমিক্স কংক্রিট বেচিং প্লান্ট। ইতিমধ্যে যন্ত্রপাতি সংগ্রহের দরপত্র আহ্বান করেছে সিটি কর্পোরেশন। বর্তমানে প্রকল্পের স্থানে 2টি ভবনের কাজ চলমান। যে মেটেরিয়াল যেগুলি আসবে আর কি, আমাদের কনক্রিট, তারপরে অ্যাসফল্ট, এটা আমাদের নিয়ন্ত্রণাধীন হবে, ফলে আমাদের কাজের মান বেড়ে যাবে। এবং অন্য একটি জায়গা বা প্রতিষ্ঠানে থেকে এই সুবিধাটুকু নিতে যে বর্ধিত অর্থ ব্যয় হতো, সেটাও সাশ্রয় হবে। প্লান্টটি সঠিকভাবে স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হলে সিসিকে রাজস্ব আয়ও বাড়বে। উৎপাদিত পণ্যের মান উন্নয়নে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। রোডস, এলজিডি তারাও যদি সার্ভিসগুলো সিটি কর্পোরেশন থেকে নেয়, তাহলে কোয়ালিটি ম্যাটেরিয়ালস আসবে এবং সাথে সাথে সিটি কর্পোরেশন তাদের রেভিনিউ জেনারেট হবে, যেটা সিটি কর্পোরেশনের জন্য অ্যাজ এ হোল আমাদের আসলে কান্ট্রির জন্য সেটা পজিটিভ। মান উন্নয়নের জন্য এখানে যারা কাজ করবেন, যেসব ইঞ্জিনিয়াররা এখানে কাজ করবেন, আমি আশা করব যে যোগ্য এক্সপার্টরা এখানে কাজ করবেন। নগরীর দক্ষিণ সুরমার তেতলি এলাকায় 8.20 একর জায়গা জুড়ে অ্যাসফল্ট প্লান্টটি স্থাপন করা হচ্ছে। সড়ক উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হবে। এবার দেখার বিষয়, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি কবে নাগাদ বাস্তবায়ন করে নগরবাসীকে সুফল দিতে পারে সিলেট সিটি কর্পোরেশন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। কমেছে স্বর্ণ, রূপা, প্লাটিনামের দাম। আন্তর্জাতিক অর্থনৈতিক তথ্য ও বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী 12 জুলাই বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে 4121.05 ডলারে। এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে 1.18%, আর এক মাসের ব্যবধানে কমেছে 2.18%। বিশ্লেষকদের মতে ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার নিয়ে প্রত্যাশা স্বর্ণের দামে চাপ সৃষ্টি করছে। রূপার বাজারেও অব্যাহত রয়েছে দরপতন। প্রতি ট্রয় আউন্স রূপার দাম দাঁড়িয়েছে 59.85 ডলারে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 4.08%, আর এক মাসের ব্যবধানে কমেছে 11.12%। এদিকে প্লাটিনামের দাম দাঁড়িয়েছে প্রতি ট্রয় আউন্স 1629.50 ডলারে। এক সপ্তাহের ব্যবধানে কমেছে 1.48% এবং এক মাসের ব্যবধানে কমেছে 2.20%। অন্যদিকে শিল্প ধাতু কপারের বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রতি পাউন্ড কপারের দাম দাঁড়িয়েছে 6.23 ডলারে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 1.04%, আর এক মাসের ব্যবধানে বেড়েছে 0.41%। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। 2030 সালের মধ্যে ভারত নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আশা প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1986 সালের পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। সফরে এক ব্যবসায়িক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠকে দুই দেশ তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার ঘোষণা দেয়। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয় দুই দেশ। বিশ্লেষকদের মতে বাণিজ্য, প্রতিরক্ষা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ারই ইঙ্গিত দিচ্ছে এই সফর। নিউজিল্যান্ড সফরের আগে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া সফরেও একাধিক দ্বিপাক্ষিক চুক্তি সই করেন নরেন্দ্র মোদী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চলতি মাসে চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড, মিলবে বিমা, ব্যাংকিং সহ জরুরি সহায়তা। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ, তথ্য সংরক্ষণে সতর্ক থাকার পরামর্শ। নেতিবাচক অবস্থায় রপ্তানিতে চমক, পাট ও পাটজাতের পণ্যে আয় বেড়েছে ৭৬%, ৫০% করে প্রবৃদ্ধি চামড়া, কৃষিজাত প্রকৌশল খাতে। জাহাজ থেকে এসেছে ৭০০% বেশি। মেগা প্রকল্পের যুগে সিলেট ১০০ কোটির সড়ক নির্মাণে নিজস্ব প্রযুক্তিতে অ্যাসফল্ট রেডিমিক্স কংক্রিট উৎপাদন করবে সিটি কর্পোরেশন। মান নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ। এই ছিল এই সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর ১২টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর ১২টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।